আচ্ছা, বইটা খুলে ফেললাম এবং 385 পেজ আমরা বের করে ফেললাম। 385 পেজ, রিডান্ডান্সি। ওকে, যেটি বলছিলাম, আমার সঙ্গে তোমরা যারা নতুন যুক্ত হয়েছে একটু কমেন্টে নিউ লিখবে, আর পুরনোরা বিশেষ করে ওল্ড যারা প্রথম থেকে ক্লাস করছো তারা একটু লাইক বাটনে হিট করে ভিডিওটা শেয়ার করে দাও। ওয়েল, শুরু করছি আজকের আয়োজন রিডান্ডান্সি, যেটিকে আমরা বাংলায় বলি গুরু চাণ্ডালি বা বাহুল্য দোষ। রিডান্ডান্সি, আসলে রিডান্ডান্সি জিনিসটা কি এটি নিয়ে তো আমরা আজকে বিস্তারিত কথা বলবো, সেটি তো পরের কথা। তার আগে অন্য একটা টেস্ট দিই। টেস্টটি এরকম যে হোয়াট ইজ দ্য সিনোনিম ইজ সিনোনিম অফ রিডান্ডান্সি, DUNDANCY, রিডান্ডান্সি। হ্যাঁ, অনেকের কিন্তু এরকম মনে হতেই পারে যে কি ব্যাপার, আমরা শিখছি রিডান্ডান্সি আলোচ্য বিষয়, তাহলে এখানে কেন সিনোনিম দেওয়া হচ্ছে? কারণ তো রয়েছেই, আগে ট্রাই করো তারপরে বলছি। আচ্ছা, প্রথম অপশান যেটি আমি দেব এ নাম্বারে, লাইক ডাবল। বি নাম্বারে দেব এক্সেস। বি নাম্বারে দেব বাইনারি। এ বি সি এবং ডিতে দেব ডুপ্লিকেট। আচ্ছা, ধরে নেওয়া যাক বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, তখন তো আর কোনো কৈফিয়ত দেওয়া যাবে না যে কেন এই প্রশ্ন করা হলো। আচ্ছা, ধরে নাও সিনোনিম অ্যান্টোনিমে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা, এবার আমি দেখতে চাই সম্ভাব্য রাইট আনসারটা তোমরা কে কী দিচ্ছ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিডান্ডান্সি, অর্থাৎ রিডান্ডান্সির সমর্থক উত্তর কোনটি হতে পারে? আমার মনে হয় এখানে যে 4টি অপশান আমি দিয়েছি প্রায়গুলোই তোমাদের জানা আছে। দেখা যাক দ্রুত। আমি আনসারটা একটু দেরি করে দেব, তোমরা কেউ মন খারাপ করবে না যে আনসার দিয়ে দিলে বেটার হয়। তোমরা গতদিন আমাকে বলেছিলে যে স্যার, আচ্ছা টোটোলজি, রাইট? হ্যাঁ, ইয়াসমিন, হ্যাঁ টোটোলজি মনে আছে? ইয়াস, সুন্দর, মনে আছে। ওয়াও, ফাইন, খুব দারুণ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টে, সবাই জানাচ্ছ। আচ্ছা, এবার আসি। ডাবল, ডাবলে বাংলা তো জানো, ডাবল মানে হচ্ছে দ্বিগুণ। এক্সেস, এক্সেস মানে কি? বাড়তি। আমরা বলি তুমি অনেক এক্সেস কথা বলছো, অনেক বাড়তি বাড়তি কথা বলছো, মাত্রাধিক্য, অতিরিক্ত। আর বাইনারি মানে কি? বাইনারি মানে দুই ভাগ বিশিষ্ট বা দ্বিমূল বলা হয়। আর ডুপ্লিকেটটা কি? ডুপ্লিকেট মানে হলো অনুলিপি, প্রতিলিপি, এরকম কিছু একটা। সো রিডান্ডান্সির সমর্থক আনসার হচ্ছে এক্সেস, অর্থাৎ যেটাকে বলি আমরা বাড়তি। অনেকের কাছে ডাবল মনে হতে পারে, ডাবল হলেই বাড়তি হয় না, ডাবল হলেও মানানসই হয়। বাইনারি দুই ভাগ, আসলে এটি সমর্থক শব্দ। ডুপ্লিকেট, প্রতিলিপি কোনোভাবে হবে না। রিডান্ডান্সির সমর্থক শব্দ হচ্ছে এক্সেস বা বাড়তি। সুতরাং এইটুকু তোমরা জেনে নাও, বুঝে নাও, আমরা আজকে যে লেসনটি নিয়ে কথা বলবো রিডান্ডান্সি, সেই রিডান্ডান্সি মানে বাড়তি কিছু, অর্থাৎ না হলেও চলতো কিন্তু অবশেষে সেটি দেওয়া হচ্ছে। খাবার শেষে তোমাকে মিষ্টি দেওয়া হলো, অ্যান্ড ফাইনালি আবার সব শেষে মধু দেওয়া হচ্ছে। আচ্ছা বলো তো, মিষ্টি খাওয়ার পরে মধু খাওয়ার কি খুব দরকার আছে, বা খেলে কি মিষ্টির স্বাদ অনুধাবন করা যায়? এই যে মিষ্টিও খাওয়ানো হলো, আবার মধু দেওয়া হলো, দিস ইজ কল্ড এক্সেস। এইটাকেই বলা হচ্ছে একেবারে বাড়তি। রিডান্ডান্সি মানেই একটি বললেই হতো, একটি শব্দ বললেই হতো, ওই জাতীয় আরেকটি শব্দ আমরা ব্যবহার করব না। আশা করি বুঝে নিয়েছো, এটি হলো বাহুল্য দোষ। রিডান্ডান্সি মূলত ইংলিশ গ্রামারের কমন মিস্টেক্স ইন ইংলিশের আলোচ্য বিষয়। এটি এক ধরনের ভুল। থ্যাংক ইউ সো মাচ। যাদের হয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি অভিনন্দন জানাতে ভুলে গিয়েছিলাম। তাহলে যেটি বলছিলাম, এটি কমন মিস্টেক্স ইন ইংলিশের একটি অংশ, অর্থাৎ রিডান্ডান্সি এটি কোনো সঠিক জিনিস নয়, এটি এক ধরনের ভুল। যেমন ড্যাংলিং মডিফায়ার, রিডান্ডান্সি, এগুলো এক ধরনের ভুল। একটি বাক্যে একটি শব্দ বা শব্দগুচ্ছের পুনরাবৃত্তিকে রিডান্ডান্সি বলা হয়। পুনরাবৃত্তি মানে বুঝতে পারছো যে একবার ব্যবহার করলে হতো, কিন্তু না, আমরা পুনরাবৃত্তি করছি, কথাটাকে আরেকবার ইউজ করছি। তার প্রমাণ চলো দেখে আসি। কয়েকটি জানাশোনা রিডান্ডান্সি দেখে নাও। শিক্ষক অনেক সময় বলে থাকেন রিডিং পড়ো। এই কথাটা আমার মনে হয় যে আমরা ছোটবেলা থেকে অনেকবার শিক্ষকের কাছে শুনেছি। ইভেন আমিও হয়তো বা আমার স্টুডেন্টকে বলে থাকি রিডিং পড়ো। আসলেই হয় কি, এগুলো মুদ্রা দোষের মতো একটি অবস্থা হয়েছে।
রিডিং মানেই তো পড়া, তাহলে আবার পড়া কেন? সো এই কথাটি বলা কেমন যেন বেমানান, ইটস কল রিডান্ডান্সি, এক্সেস হয়ে যাচ্ছে কথাটা। শিক্ষার্থী পড়া বুঝতে না পারলে বলে, স্যার পড়া বুঝতে পারিনি, রিপিট এগেইন। রিপিট মানেই তো পুনরায়, তাহলে আবার এগেইন কেন? এগেইন মানেও তো পুনরায়। সুতরাং রিপিট এবং এগেইন একসাথে ব্যবহার করাটা হয়েছে রিডান্ডান্সি প্রবলেম। ক্রিকেট খেলার মাঠে প্রায়শই কথাগুলো বলতে শোনা যায়, বলটা ক্যাচ ধরো, বলে না? মজার বিষয় হলো ক্যাচ মানেই তো ধরা বা ধরো, তাহলে আবার কেন ধরো? মানে বিষয়টা এরকম হলো, বলটা ধরো ধরো। আসলে আমরা ঠিক ওইভাবে ভাববো না, আসলে ক্যাচ বলতে আমরা ওই বলটাকে বুঝিয়েছি, বলটা ধরো। হ্যাঁ, ক্যাচ ধরো না, বলটা ধরো। আচ্ছা, পথচারীরা বলে থাকেন, অনেক সময় গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, সো গাড়িটা ব্যাক সাইড করুন, ডানে বামে গাড়িটা ব্যাক সাইড করুন। ব্যাক মানেই কোনো একটি সাইড, সুতরাং সাইড কথাটি উল্লেখ করা যাবে না। এমন কথা বলতে শোনা যায়, এক বন্ধু আরেক বন্ধুকে বলে থাকে, তুই তো আমার থেকে টাকা নিয়েছিস, টাকাটা রিটার্ন ব্যাক দিবি। রিটার্ন মানেই তো ফেরত দেওয়া, তাহলে আবার ব্যাক কেন? ব্যাক মানে তো ফেরত দেওয়া। এই জাতীয় কথা হরহামেশা আমরা প্রচুর বলে থাকি, যেগুলো রিডান্ডান্সি সমস্যা। আমরা মুখের মৌখিক কথার ক্ষেত্রে এটি বলতেই পারি, কোনো আপত্তি নেই, কিন্তু ইংরেজি লেখার ক্ষেত্রে অথবা পরীক্ষায় আসলে এই ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। আমি আজকে শিখালাম বলেই এগুলো বাদ দিয়ে দিবে, ব্যাপারটি এরকম নয়। কথার সঙ্গে যা মানানসই তুমি বলো না, আপত্তি নেই, কিন্তু লেখার ক্ষেত্রে এবং পরীক্ষায় বি কেয়ারফুল, অনেক বেশি সচেতন হতে হবে। তাহলে আমরা প্রথমত দেখে নিব একেবারে কমন রিডান্ডান্সি শব্দগুলো। আজকে তোমরা যারা ক্লাসটি করছো, ক্লাসটি শেষ করবে এবং ক্লাসটি শেষ করে জাস্ট মুখস্থর মতো করে দেখে নিবে। জয়েন টুগেদার কখনোই একসাথে বলা যাবে না, হয় তোমাকে বলতে হবে জয়েন, নতুবা টুগেদার। একসাথে মানে জয়েন টুগেদার সমজাতীয় অর্থ প্রকাশ করে, তুমি কখনোই জয়েন টুগেদার একসাথে দিতে পারবে না। ব্যাক সাইড দিতে পারবে না, হয় শুধু ব্যাক না হয় সাইড। এভাবে করে এখানে যে শব্দগুলো আছে, দ্য হোল এন্টার, না, হোল মানেও যার সমগ্র, এন্টার মানেও সমগ্র। টাইমের সঙ্গে পিরিয়ড কথাটি বসে না, এগুলো আমি এখানে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। রিনিউ এগেইন চলবে না। অলমোস্ট, নিয়ারলি, রিজন বিকজ, কাজিন ব্রাদার, না, কাজিন সিস্টার বলা যাবে না। অ্যাডভান্স ফরওয়ার্ড একসাথে নয়, যে কোনো একটি। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, তাহলে ইনাফ নয়। এই শব্দগুলো আজকের আয়োজন শেষে সুন্দর করে মুখস্থ করে নেবে। নিউ ইনোভেশন, নিউ ডিসকভার, ইউনাইটেড ডিকশনারি বুক। আচ্ছা, এটি যদি বলো যে আমি একটি ডিকশনারি বুক কিনবো, তাহলে ব্যাপারটা খুবই ফানি, কেননা ডিকশনারি মানেই যে একটি বই, এটা সবাই জানে। ঠিক আছে? সো লজিং হাউস একসাথে বসানো যাবে না। ফাইনাল কনক্লুশন অথবা ফাইনাল ডেস্টিনেশন এগুলো বলা যাবে না। রিটার্ন ব্যাক, প্রসেসড ফরওয়ার্ড, নো নেভার। এখন মজার বিষয় হলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এবার মূল কথায় ফিরে আসি। ছকে বাঁধা শব্দগুলোর নিয়মগুলো তো মুখস্থ করবেই, কিন্তু আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলোর কথা বলি, আচ্ছা ধরলাম তোমার 14তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল, 14তম বিসিএসে আসা একটি প্রশ্ন, টেস্ট, একটু খেয়াল করো। সেটি ছিল এরকম যে দিস ওয়াল হ্যাজ বিন, আমি একটু ছোট টাইপের করলাম, পেইন্টেড ডট ডট গ্রিন। 14তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল রিডান্ডান্সি অংশ থেকেই, বাট আমরা যা পড়ালাম তার সঙ্গে এটার মিল এখনও খুঁজে পাবে না। তো সেইটা দেখানোর চেষ্টা করছি, একটু ইরেগুলার টাইপের বিষয়। তাহলে এখানে এ নাম্বার বলা হচ্ছে তুমি কি ইন বসাবে, বি নাম্বার তুমি কি উইথ বসাবে, সি নাম্বার তুমি কি বাই বসাবে, ডি নাম্বার তুমি নো প্রেপোজিশন বসাবে। ঝটপট করে আনসারটা দিয়ে দাও, সম্ভব তুমি রাইট আনসার কি দেবে? দিস ওয়াল হ্যাজ বিন পেইন্টেড ডট ডট গ্রিন, অর্থাৎ এই ওয়ালটি নীল রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বা নীল রং করা হয়েছে। হ্যাঁ, একজন সুন্দর একটি কথা বলেছে আমাকে, সাপোজ মনে করো। সাপোজ মনে করো, এটা কিন্তু আমরা বলেই থাকি। ঠিক আছে, ওকে। তাহলে ইতোমধ্যে অনেকে গেস করে ফেলেছ, থ্যাংক ইউ সো মাচ। রাইট উত্তর হলো নো প্রেপোজিশন, অর্থাৎ এখানে কোনো প্রেপোজিশনই বসবে না, অথচ তোমার অনেকটাই বসাতে মন চাইবে যে দিস ওয়াল হ্যাজ বিন পেইন্টেড ইন গ্রিন, অর্থাৎ নীল রঙে রাঙানো হয়েছে, নীল রঙে। সপ্তমী বিভক্তি অনেকের কাছে ইন মনে হতেই পারে, বাট নো।
সো এই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু জায়গায় কোনো শব্দগুলো ভুল করে এক্সট্রা ইউজ করি, সেটি কিনা ওই ছকে বাঁধাগুলো নয়, অন্যান্য বিষয়। তো আমি সেটি দেখাতে চাইলাম যে আমরা এখন এই জাতীয় প্রেপোজিশনগুলোর কথা বলবো যেগুলো থেকে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেশি আসে। চলো সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, এবং আমার বিশ্বাস আমি আজকে যেগুলো তোমাদেরকে দেখাবো, আল্লাহ ভরসা ঘুরে ফিরে এর ভিতরেই বিগত বছরগুলোতে এসেছে এবং আগামী বছরগুলোতেও আসবে। হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, এন্টারিং ইনটু দ্য রুম। সো আন্ডারলাইন করো তোমরা, এন্টারিং ইনটু। একটু অদ্ভুত বিষয় হলো, পুরনো অনেক গ্রামার বইয়ে এবং পুরনো অনেক ভালো ভালো রিসোর্সগুলোতে তোমরা দেখবে যে এন্টারে পরে ইনটু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি রুমে প্রবেশ করছি, সে রুমে প্রবেশ করছে, এই গতিশীল অবস্থা বোঝালে ইনটু হয় এমন ধারণা থেকে এন্টারিং ইনটু ইউজ করেছে, বাট সেটি মারাত্মক ভুল। এন্টারে পরে প্রবেশ করা অর্থে কোনোভাবে ইনটু ইউজ করা যাবে না। সো নর্মাল উত্তর হবে হি ইজ এন্টারিং দ্য রুম। মূল জায়গাটা তোমরা আন্ডারলাইন করো সবাই। সো এন্টারিং ইনটু নয়, শুধু হবে এন্টারিং। সো পরীক্ষায় এই প্রশ্নটা কিভাবে আসবে? পরীক্ষায় আসতে পারে সঠিক আনসার খুঁজে বের করো, চুজ দ্য কারেক্ট আনসার। এ নাম্বারে থাকলো হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, বি নাম্বারে থাকলো হি ইজ এন্টারিং রুম, সি নাম্বারে থাকলো হি ইজ এন্টারিং ইন রুম, অনেক অনেক। সো ইন্টারে পরে ইনটু বা ইন হবে না, রাইট উত্তর হচ্ছে এন্টারিং। ক্লিয়ার? ক্লিয়ার। বাট এন্টারে পরে কোনো সময় ইনটু হবে না এমনটি না ভেবে পাশাপাশি জেনে নাও, যদি সেই সেন্টেন্সটা বাংলা অর্থ হয় কোনোভাবে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, যেমন এখানে ছিল রুমে প্রবেশ করা, তাই ইনটু হবে না। বাট যদি চুক্তিবদ্ধ হওয়া হয় তাহলে এগ্রিমেন্ট বা এঙ্গেজমেন্ট বোঝানোর জন্য আমরা এন্টার ইনটু ইউজ করতে পারবো। বাংলাটা খেয়াল করো, রিসেন্টলি আই হ্যাভ এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট। সাম্প্রতিক সময়ে আমি একটি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছি। এটি কিন্তু প্রবেশ করা নয়, চুক্তিবদ্ধ হওয়া। ক্লিয়ার? আশা করি পরীক্ষাতে কোনো সময় আবার এমন যেন না হয় যে এন্টারিংয়ের পরে ইনটু কোনোদিনই হবে না, এই ভেবে তোমরা এই বাক্যটাকে ভুল বলে ফেলো। নেভার, এটি ভুল নয়, এটি কিন্তু রাইট। ক্লিয়ার? ওকে, সো নাম্বার 2তে আসি। আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। আমি ওই বিষয়টা সম্বন্ধে আলোচনা করব। সো ডিসকাস অ্যাবাউট আন্ডারলাইন করো, এটি ইনকারেক্ট। কারেক্টে যেটি হবে ডিসকাসের পরে নো প্রেপোজিশন। সো ঝটপট আন্ডারলাইন করে নাও, ডিসকাস অ্যাবাউট, ডিসকাস। নাম্বার 3তে আসি আমরা। আই উইল মিট উইথ ইউ। এটি তো আমরা প্রচুর পরিমাণে ভুল করি। মিটের পরে উইথ বললে কেমন যেন ভালো লাগে। তুমি খেয়াল করে দেখো যে আমি তোমার সাথে দেখা করব, আমি যখন সাথে বলি তখন মনে কেমন যেন তৃপ্তি বোধ হয় যে আই উইল মিট উইথ ইউ। বাট নো, মিটের পরে উইথ ইউজ করা যাবে না, করলেই সেটা রিডান্ডান্সি। রিডান্ডান্সি এই জাতীয় সমস্যা। সো আমাদের মূল ফোকাসটা রিডান্ডান্সি, সেটা একটু আমি লিখে দিই, রিডান্ডান্সি। রিডান্ডান্সিকে ইংরেজির আরেকটি নাম রয়েছে, সে হচ্ছে টটোলজি। TOLOGY, টটোলজি। তোমরা কারা কারা জানতে যে রিডান্ডান্সি দ্বিরুক্তি, তারই সমর্থক শব্দ হচ্ছে টটোলজি? যারা যারা জানতে কমেন্টে একটু ঝটপট করে জানিয়ে দাও, দেখি তোমরা জানো কি না। ওকে, সো মিটের পরে উইথ হবে না, শুধু শুধু কি হবে? মিট হবে। ওকে, আমি একটু রেড কালার করছি, তোমরা আন্ডারলাইন করে নিও। তবে মিটের পরে উইথ হতে পারে যদি ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ না করে কোনো বিষয়বস্তুর মুখোমুখি হওয়া বোঝায়। ভালো করে বুঝো, মিটের পরে উইথ হবে না বললাম, কিন্তু এই বাক্যটা দেখো, দ্য ম্যান মেট উইথ প্রেজুডিস, অর্থাৎ মানুষটি কুসংস্কারের মুখে পড়েছিল। বুঝতে পারছো, এটি কিন্তু কোনো মানুষ নয়। তাহলে বিষয়টাকে আমি একটু ছোট করে দিই, সেটা হলো, একটু লিখে নাও, মিট প্লাস উইথ হতে পারে যদি কোনো জায়গাতে সামথিং হয়, আর পাশে ছোট করে লিখে নাও, আর মিটের পরে নো প্রেপোজিশন যদি এরপরে কোনোভাবে পার্সন এসে যায়। ঠিক আছে? সো মিটের পরে উইথ বসতে পারে যদি থিং কোনো বিষয়বস্তু বোঝায়, আর মিটের পরে নো প্রেপোজিশন যদি তারপরে কি আসে? পার্সন আসে। কেমন? খুবই সহজ, খুবই মজার জিনিস, কিন্তু পরীক্ষাতে অবশ্যই এটি আসতে পারে। সহজ হলে পরীক্ষাতে আসবে না এমনটি ভাবার দরকার নেই। আর এটিও ভাবার দরকার নেই, প্রতিযোগিতামূলক বড় বড় পরীক্ষা, বিসিএস, এনটিআরসি পরীক্ষা থেকে এত সহজ জিনিস আসে না, এরকম না। আমি তোমাদেরকে প্রমাণ দিয়ে দেবো যে আসলে এগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে।
4 নম্বরে আসি, হি অর্ডার্ড ফর আ কাপ অফ টি। অর্ডারের পরে ফর বলতেই বেশি ভালো লাগে, বাট অর্ডারের পরে কোনো প্রেপোজিশন ইউজ করা যাবে না। নর্মালি হি অর্ডার্ড মি অথবা হি অর্ডার্ড আ কাপ অফ টি এটসেট্রা। ওকে, সো নাম্বার 5 আসি, দিস ইজ পেইন্টেড ইন গ্রিন। ইয়েস, এই জিনিসটা যেটা তোমরা বিসিএসে পেয়েছিলে, এই প্রশ্নটা একটু ঘুরিয়ে এসেছে, কিন্তু দেখো কোনো রঙের নাম বোঝালে, সেটা ইয়েলো হোক, রেড হোক, গ্রিন হোক, কোনো রঙে রাঙানো বোঝালে সেখানে কোনো প্রেপোজিশন ইউজ করা যাবে না। ঠিক আছে, দিস ইজ পেইন্টেড গ্রিন, ইনকারেক্ট বাক্য ছিল ইন, কারেক্টে দেখা যাচ্ছে রঙের আগে কোনো প্রেপোজিশন বসেনি। নাম্বার 6, খুবই মজার একটি প্রশ্ন, আই অ্যাওয়েট ফর ইউ। খেয়াল করে দেখো, ওয়েট না কিন্তু অ্যাওয়েট, সো অ্যাওয়েটে পরে ফর বসবে, যে অ্যাওয়েট ফর মানে কারোর জন্য অপেক্ষা করা। সরি, আমি একটু মিস করে ফেলেছি, যদি অ্যাওয়েট ইউজ করি তাহলে কোনো প্রেপোজিশন ইউজ করা যাবে না, করে ফেললে সেটি ইনকারেক্ট। আমি যদি কারেক্ট করতে চাই তাহলে অ্যাওয়েট ইউ, বাট তুমি যদি প্রেপোজিশন দিতে চাও তাহলে ওয়েট ফর দিতে হবে, কারোর জন্য অপেক্ষা করা। অর্থাৎ আমি এই কথাটা দুইভাবে বলতে পারি, যে আমি তোমার জন্য অপেক্ষা করছি বা আমি তোমার জন্য অপেক্ষা করি, দুইটি রাইট উত্তর। যেমন না, আই ওয়েট ফর ইউ, এই বাক্যটি রাইট। তুমি ওয়েটের পরিবর্তে অ্যাওয়েট দিতে পারো, অ্যাওয়েট ইউ। ঠিক আছে, তাহলে এই দুইটি বাক্যই রাইট আছে। পার্থক্যটা দেখে নিও, ওয়েটে পরে ফর বসে, কিন্তু অ্যাওয়েটে পরে কোনো ফর বসে না। যদি ভুল করে আমরা ফর এখানে বসিয়ে ফেলি তাহলেই এটার নাম হয়ে যাবে রিডান্ডান্সি প্রবলেম। সো আমরা প্রবলেমের মধ্যে থাকতে চাই না। 7 নম্বরে আসি, ইনকারেক্ট, হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। এইটা তো শুনতে বলতে অনেক ভালোই লাগে, সে পোস্ট থেকে, পদ থেকে অব্যাহতি নিয়েছে। তো ওই যে যখন আমরা বলি না থেকে নিয়েছে, যেমন ফ্রম ঢাকা, ঢাকা থেকে, ফ্রম দ্য পোস্ট, পোস্ট থেকে, কিন্তু রিজাইনের পরে কোনো প্রেপোজিশন ইউজ হয় না। সো রিজাইন ফ্রম, ইটস রং। সো রাইট উত্তর শুধু রিজাইন। এই প্রশ্নটা 8তম NTRCA পরীক্ষায় এসেছিল। কথা ছিল এরকম যে নিচের কোন বাক্যটি রাইট? হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। আচ্ছা, ওই বাক্যটাই। আচ্ছা, বি নাম্বারে দিল এটা। আমার হাতে অত সময় নেই, জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি কোন আনসারটা তুমি রাইট দিতে। আমার মনে হয় আজকের পরে অ্যাটলিস্ট এই ভুলটি আর কোনোভাবেই করবে না, রিজাইনের পরে কোনোভাবেই প্রেপোজিশন বসবে না। সো রিজাইন ফ্রম নয়, শুধু রিজাইন। সুতরাং এখানে রাইট উত্তর হচ্ছে এটি। ক্লিয়ার? হ্যাঁ, আমি জানি তুমি হয়তো বা পারতে, বাট আজকের পর অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে তুমি আনসারটা দেবে। ক্লিয়ার? ওকে, সো নেক্সটে আসি এবার। হি রিজেম্বলস টু হিজ ফাদার। সে তার বাবার মতো, মানে সে বাবার মতো দেখতে, বাবার মতো সব কিছুই। এই বাক্যটা রিজেম্বলসের পরে আমরা প্রেপোজিশন টু ইউজ করেছি, যেটা কিনা মারাত্মক ভুল। সো রিজেম্বলসের পরে নর্মালি কি করতে হবে? যে অবজেক্ট আছে সে অবজেক্টটা বসিয়ে দেবো, আমরা নো প্রেপোজিশন বলছি। নাম্বার 9, আই ওয়ান্ট টু গো টু অ্যাব্রড। আমি বিদেশ যেতে চাই। বিশ্বাস করো, এই প্রশ্নটা যে এত পরিমাণে শিক্ষার্থী ভুল করে, মানে মারাত্মক ভুল। যদি গো টু অ্যাব্রড বলে তাহলে এটি কিন্তু অনির্দিষ্ট করে যে কোনো দেশকে বোঝাচ্ছে। অ্যাব্রড মানে বিদেশ, সেটা লন্ডন হতে পারে, আমেরিকা হতে পারে, জাপান হতে পারে, এটসেট্রা। সো যখন অ্যাব্রড বোঝায় অনির্দিষ্ট করে, সেখানে কোনো প্রেপোজিশন ইউজ করতে হয় না। সো গো অ্যাব্রড মানে বিদেশ যাওয়া। বাট আমি যদি বলতাম আই ওয়ান্ট টু গো টু লন্ডন, তখন কিন্তু গো এবং টু এটা বসতো, অর্থাৎ লন্ডনের আগে টু বসতো। সহজ করে বলি, গো এবং অ্যাব্রড এর মাঝখানে কোনো প্রেপোজিশন বসে না। বি কেয়ারফুল। নাম্বার 10, হি আনসার্ড টু মাই কোয়েশ্চেন। সে আমার প্রশ্নের জবাব দিয়েছিল। হি আনসার্ড টু মাই কোয়েশ্চেন। আনসার্ডে পরে তুমি টু বসাতে পারবে না। প্রসঙ্গত বলে রাখি, যদি সেটা ভার্ব হয়, একটু পাশে নোট করে নাও তো। নোটটা হলো, যদি সেটা কি হয়, ANSW, আনসার যদি কি হয়, ভার্ব হয়। এখানে আমরা যে নোটটা এখন করে নেব সেটি হলো, আনসার শব্দটি যদি কখনো ভার্ব হয়, ভার্ব হলে আমরা টু বসাতে পারবো না, ডিরেক্টলি আমাকে চলে যেতে হবে
answered my question but আমরা কিন্তু অনেক সময় এরকম কথা বলতেই পারি আনসার টু দ্য কোয়েশ্চেন নং এটা বলতেই পারি আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 পরীক্ষার খাতায় আমরা বলছি যে 1 নাম্বার প্রশ্নের উত্তর এবার কিন্তু আনসার শব্দটা নাউন সো যখন নাউন হবে তখন তারপরে প্রিপোজিশন টু বসতেই পারে সো আমি পাশে নোটটা করে দেব তোমরা একটু লিখে নাও যদি আনসার কথাটা কোনো জায়গায় উত্তর এখানে হলো উত্তর দেওয়া আর এখানে হলো শুধু উত্তর এটি নাউন সো যদি কখনো নাউন হিসেবে ব্যবহার হয় তাহলে প্রিপোজিশন টু বসবে বাট ভার্ব হলে নো প্রিপোজিশন এনি প্রিপোজিশন ক্লিয়ার ওকে সো এরপরে আসি আমরা ও ফ্যান্টাস্টিক সো 11 নাম্বার দে ইনভেস্টিগেটেড এগেনস্ট মি সে আমার বিরুদ্ধে তদন্ত করেছিল সো আমরা কিন্তু নর্মালি বিরুদ্ধে বলতে এগেনস্ট ইউজ করি কিন্তু ইনভেস্টিগেটের মধ্যেই বিরুদ্ধে কথা লুকোনো রয়েছে তাই এগেনস্ট এই প্রিপোজিশনটি ইউজ করতে পারবো না আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে তবে কিছু ক্ষেত্রে তোমাকে মেধা প্রজ্ঞা বুদ্ধি খাটিয়ে আনসারগুলো করতে হবে ঝটপট করে বলো তো আমার এই বাক্যটায় কি ভুল আছে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই ইন মাই opinion I will not sorry I should not do it again ঝটপট করে একটু আমাকে জানাও তো এই বাক্যতে একটি রিডান্ডেন্সি প্রবলেম আছে যেটিকে আমি বলছি দ্বিরুক্তি সমস্যা টোটোলজি সমস্যা আছে ইন মাই ওপিনিয়ন কমা দি আই শুড নট ডু ইট এগেন দেখি তোমরা আমাকে কেউ ধরে দেখাতে পারছো কিনা আমি এই কথাটি তোমাদের বলছিলাম সবসময় কিন্তু নির্দিষ্ট ছকে বাঁধা নিয়মের ভেতরেই রিডান্ডেন্সি আসে না একটু ব্যতিক্রম হতে পারে ট্রাই ইয়োরসেলফ ঝটপট করে জানাও কোন জায়গাটার রিডান্ডেন্সি প্রবলেম রয়েছে ওয়েটিং ফর ইয়োর রেসপন্স ঝটপট আচ্ছা একজনের প্রশ্ন উত্তর হলো যে এগেইন হবে না আচ্ছা আরেকজনের ধারণা এগেইন হবে না আচ্ছা কেন বলো তো আমি কি এখানে রিপিট এগেইন দিয়েছি আমি তো রিপিট এগেইন দিইনি তাহলে এখানে কেন তুমি ভুল বলছো আমি তো রিপিট এবং এগেইন একসাথে দিইনি তাহলে এগেইনটাই ভুল নেই দেখো ভুলটা কিন্তু এখানেই হয়ে গেছে এখানেই ভুলটা আমার হয়েছে আমি যখন বলেছি ইন মাই ওপিনিয়ন আমার মতামতের দৃষ্টিতে এখানে কিন্তু অলরেডি মাই মানেই কিন্তু আমি আমার দৃষ্টিতে তাহলে আমি যখন এই ফ্রেজটি ইউজ করেছি তখন আমি এখানে আই দিতে পারবো না যে আমি এখানে বলতেই পারি যে ইন মাই ওপিনিয়ন ইউ আর গিলটি আমার মতামতে ইউ আর গিলটি আমি ইউ দিতে পারি আর আমি যখন বলছি আমার মতামতে এটা মানে আমার এটা করা ঠিক নয় কথাটি বাজে লাগছে না যে আমার মতামত হচ্ছে যে আমার এটি যাওয়া ঠিক নয় তো আমারই মতামত আমিই যাব না এটা কিভাবে এই জন্য মারাত্মক ভুল হয়েছে এই ফ্রেজটি এই জায়গায় ইউজ করা যাবে না হয় তুমি ইন মাই ওপিনিয়ন দিয়ে অন্য কোনো বাক্য দাও আর তুমি যদি বলো যে আমি এরকম দেব তুমি একটু খেয়াল করে দেখো বাক্যটা এরকম হতে পারে যে আই শুড নট ডু ইট এগেন এটুকু দিতে পারো আর যদি ইন মাই ওপিনিয়ন দিতেই চাও তাহলে অন্য একটা পার্সনের কথা এসে ওপিনিয়নটা দিয়ে দাও যে ইন মাই ওপিনিয়ন ইউ আর গিলটি তুমি অপরাধী ক্লিয়ার সো অনেক সময় কিছু ইরেগুলার ফ্রেজ থাকে সেগুলো তোমাকে বুঝে নিতে হয় আলোচনার একেবারে শেষের দিকে তোমরা যে কাজটি করবে ঝটপট করে 2টি টেস্ট দিয়ে ফেলবে আমি টেস্ট 1 বলছি অ্যান্ড টেস্ট 2 যদি পেরে যাও তাহলে বুঝে নিব আজকের ছোট আয়োজনটি তোমার মাথায় ঠিকঠাক মতো ঢুকেছে কেমন আর বিশ্বাস করি শেষ ভালো যা সব ভালো তার রেডি সো প্রথম কোশ্চেনটা ইট ইজ আ ফ্যাক্ট বি নাম্বারে দেব ইট ইজ আ ট্রু ফ্যাক্ট আমি নাম্বারটা পরে দিচ্ছি এরপরে সি নাম্বারে দেব ইট ইজ আ রিয়েল ফ্যাক্ট অ্যান্ড সবার শেষে দেব ইট ইজ ফ্যাক্ট ওকে এই হলো এ বি সি ডি আচ্ছা লাইভে অনেক লেখা লিখতে হয় ছোটোখাটো বানান মিসিংগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আচ্ছা প্রথম টেস্ট গেল এটা ধারণা করতে থাকো আর এরপরে টেস্ট 2 একটু অন্য কালার দিই
টেস্ট 2-তে দেব আই উইল জয়েন উইথ ইউ। বি নাম্বারে দেব আই উইল জয়েন ইউ। সি নাম্বারে দেব প্লিজ জয়েন উইথ আস। ডি নাম্বারে আমি ডি নাম্বার পরে দিচ্ছি, এখানে দেব জয়েন ফার্স্ট। ওকে, এ বি সি অ্যান্ড ডি। ঝটপট করে এবার রাইট আনসারটা দিয়ে দাও। যাদের দুটো আনসারই এবার রাইট হয়ে যাবে তারা হাসতে হাসতে বিদায় নেবে, আর বাকিরা যাদের দুটো হবে না তারা কাঁদতে কাঁদতে বিদায় নেবে। ওকে, দ্রুত। আচ্ছা, প্রথম এগুলো, ইট ইজ আ ফ্যাক্ট, ফুল স্টপ, ইট ইজ আ ট্রু ফ্যাক্ট, ইট ইজ আ রিয়েল ফ্যাক্ট, ইট ইজ ফ্যাক্ট। দ্রুত এই দুটি প্রশ্নের আনসার তোমাদের থেকে প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকেই আনসার দিয়েছ। চলো এবার রাইট আনসারটা মিলিয়ে নিই। আচ্ছা, ফ্যাক্ট শব্দটা নিয়ে যেহেতু সমস্যা, প্রত্যেকটাতেই ফ্যাক্ট আছে, সো ফ্যাক্টের গোপন রহস্যটাকে উন্মোচন করি আমরা। ফ্যাক্টের বাংলা অর্থ হচ্ছে সত্য বা প্রকৃত কোনো ঘটনা। মনে রেখো, ফ্যাক্টের মধ্যেই ট্রু কথা আছে, ফ্যাক্টের মধ্যেই রিয়েল কথা আছে, তাই আলাদা করে রিয়েল ফ্যাক্ট অথবা ট্রু ফ্যাক্ট বলাটাই হলো রিডান্ডেন্সি। এটি মারাত্মক ভুল। ইট ইজ আ ফ্যাক্ট, দ্যাটস ওয়াই আমরা রাইট উত্তর বলবো এ নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, সো এখন ইট ইজ ফ্যাক্ট হলো না, বিকজ এটি কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, কমন নাউনের আগে আর্টিকেল বসে। কেমন? আর্টিকেল বসানোর জন্য এই নাম্বারটা রাইট হয়েছে। টেস্ট 2-তে আসি এবার। আই উইল জয়েন উইথ ইউ। এই জয়েন নিয়ে খুব সমস্যা হয় যে আমি প্রোগ্রামে যুক্ত হব, যোগদান করব। আই উইল জয়েন দ্য প্রোগ্রাম, নাকি আই উইল জয়েন ইন দ্য প্রোগ্রাম, নাকি উইথ দ্য প্রোগ্রাম। সো মনে রাখো, জয়েনের পরে কোনো প্রেপোজিশন ইউজ হয় না। সো জয়েনের পরে প্রেপোজিশন ইউজ হয় না, অতএব রাইট উত্তর হবে আই উইল জয়েন ইউ, আমি তোমার সঙ্গে যুক্ত হব। ঠিক আছে, এটি রাইট উত্তর। তাহলে এখানে প্রেপোজিশন ব্যবহার করায় ভুল হয়েছে, এই প্রেপোজিশন ব্যবহার করায় ভুল হয়েছে, আর ডেফিনেটলি ডি নাম্বারটা রাইট। ইন্ট্রানজেটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বলতেই পারি, দ্রুত যুক্ত হও, দ্রুত যুক্ত হও, ইন্ট্রানজেটিভ ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো এবার আমি জানতে চাই কারা হাসতে হাসতে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছ, আর কারা কাঁদতে কাঁদতে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছ। ঝটপট করে একটু কমেন্টে জানিয়ে দাও। আমাদের আজকের আয়োজনটি খুবই অল্প সময় ছিল। আয়োজনটি তোমার জন্য কতটা উপভোগ্য হয়েছে, কতটা হৃদয় দিয়ে অনুধাবন করেছো, ঝটপট করে জানিয়ে দাও সেটাও।